মিয়ানমারে নিহতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। ভোটাধিকার বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির। চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উন্মোচন হল দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দ্বার। সৌদি আরবে কাল ঈদ, ভারত পাকিস্তানে সোমবার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, বছরে 1,90,000 কোটি টাকার জাকাত আদায় সম্ভব, 10 বছরে থাকবে না ভিক্ষুক। ভূমিকম্পের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত মিয়ানমারে মৃতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। তরতর করে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ অনেকেই। রাজনৈতিক অস্থিরতা ও যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এখন পর্যন্ত 1,000-এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে মানবিক ত্রাণ পাঠিয়েছে ভারত, আর উদ্ধারকারী টিম পাঠিয়েছে চীন। এদিকে $5 মিলিয়ন জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে জাতিসংঘ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমার এখন ধ্বংসের নগরী। 7.7 মাত্রার ভূমিকম্পে দেশটির সব ওলটপালট হয়ে গেছে। ভয়াবহ ভূমিকম্পের বিধ্বংসী শক্তি ছিল 334টি পরমাণু বোমার সমান। আগামী 2 মাস মিয়ানমার ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে বলেও জানিয়েছে ভূতত্ত্ববিদরা। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে। শক্তিশালী এই ভূমিকম্পের পরেও দেশটিতে কমপক্ষে 14টি আফটারশক আঘাত এনেছে। এসব আফটারশকে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে অফিস, আদালত, ঐতিহাসিক রাজকীয় স্থান, প্যাগোডা। চাপা পড়েছেন অনেকেই। দেশটির 90 বছরের পুরনো একটি সেতু ধসে পড়েছে। এছাড়া মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের সঙ্গে মান্দালয়ের যোগাযোগের প্রধান সড়কের বিভিন্ন জায়গা ধসে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে মিয়ানমারের জান্তা সরকার। 6টি অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির জন্য জাতিসংঘ $5 মিলিয়ন ও দক্ষিণ কোরিয়া তাৎক্ষণিকভাবে $2 মিলিয়ন জরুরি ত্রাণ তহবিল ঘোষণা করেছে। এছাড়া ভারত উদ্ধার কাজে সহযোগিতা এবং মানবিক ত্রাণ সহায়তার জন্য সামগ্রী পাঠিয়েছে। অন্যদিকে চীন পাঠিয়েছে বিশেষায়িত উদ্ধারকারী দল। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গত 150 বছরে এ অঞ্চলের ভূগর্ভে যে শক্তি জমা হয়েছে, এতে যে কোনো সময় 7 মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে ঝুঁকিতে আছে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা এলাকা। এদিকে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবন শক্তিশালী করা সহ 9 দফা সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। চোখের পলকে 30 তলা ভবন এভাবেই ধূলিসাৎ 7 মাত্রার ভূমিকম্পে। থাইল্যান্ড ও মিয়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প নতুন করে জন্ম দিয়েছে দুশ্চিন্তার। বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় 7 মাত্রার বেশি ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের বাংলাদেশের উত্তরে আপনারা ডাউকি ফল্ট নামে জানেন একটা ফল্ট আছে, এদিকে মায়ানমারে সাগাইন ফল্ট আছে, এবং আমরা যদি এদিকে বিবেচনা করি তাহলে মায়ানমার সাবপ্লেট বলে আমরা একটা প্লেটকে বলি। এই সবকিছু মিলে কিন্তু আমাদের এই অঞ্চলটা আর্থকুয়েক প্রবণ এলাকা। ভৌগোলিক কারণে চরম ঝুঁকিতে আছে ঢাকা। 5 থেকে 7 মাত্রার ভূমিকম্পে চরম বিপর্যয় নেমে আসতে পারে রাজধানীতে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের ভূগর্ভে প্রতিনিয়ত চাপ সঞ্চার হচ্ছে। আগের যে আর্থকুয়েক সিনারিও, এর উপর যদি আমরা বিবেচনা করি তাহলে আমি একদম ভূমিকম্পটা যে বাংলাদেশের ভেতরেই হবে, যে একদম ইপিসেন্টার ঢাকায় হবে এমনটা কিন্তু নয়।
একটা ভূমিকম্প যদি মনে করেন যে বাংলাদেশের বাইরে আমাদের সিলেট অঞ্চলে হয়তো বা আমাদের সীমান্তবর্তী অঞ্চলেও যদি হয় একটা 7 বা 8 মাত্রার, সেক্ষেত্রেও কিন্তু অনেক আমাদের ক্ষয়ক্ষতি হবে। রাজধানী ঢাকায় অপরিকল্পিতভাবে বহু ভবন গড়ে উঠেছে। বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হলেও সচেতনতার অভাব রয়ে গেছে। এ পরিস্থিতিতে ভূমিকম্প নিয়ে নতুন করে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। যেহেতু ঢাকা একটা মেগা সিটি এবং এখানে খুব ঘনবসতিপূর্ণ একটা সিটি, এটা যদি ভূমিকম্পে দ্বারা আক্রান্ত হয়, বিশেষ করে জানমালের কি রকম হতে পারে এটা তো আমরা সবাই বুঝতে পারি। বিল্ডিং কোড অনুযায়ী পুরনো ভবন সংস্কার, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ গ্যাস লাইন ত্রুটিমুক্ত করা, ভূমিকম্পে করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া সহ 9 বিষয়ে সতর্ক করেছে ফায়ার সার্ভিস। ভূমিকম্প হলে নিজেরাই ভুক্তভোগী হবেন, তাদেরকে তো সচেতন হতে হবে। এটা সচেতন করার জন্যই আমাদের এই প্রয়াসটা। আতঙ্কিত না হয়ে ঝুঁকি মোকাবেলায় সবাইকে সচেতনতার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের যে স্ট্রাকচার গুলো হবে এগুলো অবশ্যই আমরা ভূমিকম্প সহনীয় ভাবে করি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন পিছিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলার অভিযোগও করেন মির্জা ফখরুল। মাহিলা ইসলামের রিপোর্ট। ঈদ উপলক্ষে রাজধানীতে সীমিত আয়ের মানুষের মাঝে ধারাবাহিকভাবে উপহার বিতরণ করে আসছে বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীর বেড়াইত ঈদগাহ ময়দানে ঈদ উপহার তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল কয়েক মাস ধরে দ্রুত নির্বাচন দিতে জোরালো দাবি জানিয়ে আসছে বিএনপি, যা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মনে করেন এর পেছনে রয়েছে ষড়যন্ত্র। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য অনির্দিষ্টকাল সময় জনগণ মেনে নেবে না। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে যাবে। অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাজার সুযোগ, সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা তৈরি এবং 3-0 বিশ্ব সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছেন ড ইউনূস। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চীনে ঐতিহাসিক সফর শেষে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার বিকেল 4:55 দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে বিদায় জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হংলেই। রাত 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। 27 মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে সেরে নেন বেশ কয়েকটি বৈঠক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়ও মধ্যমণি হন অন্তর্বর্তী সরকার প্রধান। পরদিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অধ্যাপক ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশ্বাস পাওয়া যায়। 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই ছাড়াও সফরে চীন থেকে $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি মিলছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বকে পরিবর্তন করতে তরুণ প্রজন্মকে শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং ইউনিভার্সিটিতে দেয়া ভাষণে
চাকরির উপর নির্ভরশীল না হয়ে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান এই নোবেলজয়ী সরকার প্রধান। এদিকে পেকিং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোহাম্মদ ইউনুসকে প্রদান করেছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অংশ নিয়েছেন বিভিন্ন কর্মসূচিতে। সেই ধারাবাহিকতায় পেকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে গ্রহণ করেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ভাষণে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে দারিদ্র্য দূর করার লক্ষ্য বাস্তবায়নে বাধা পেরোতে সর্বস্তরের অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। We have to build a new civilization as soon as possible. Abandon the civilization that we are passing through and move on to create a new civilization. And I ask myself, what will be the feature of that civilization? The answer to me is very clear. That civilization must know that there is no environmental hazard left anymore. অর্থনৈতিক ব্যবস্থায় দমিয়ে রাখা তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান অধ্যাপক ইউনুস। Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs, not job seekers. চাকরির ধারণা সৃজনশীলতাকে নষ্ট করে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Job is a continuation of the tradition of slavery. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। একই সঙ্গে ঝামেলা ছাড়া নির্বিঘ্নেই হচ্ছে এবারের ঈদযাত্রা। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ঈদযাত্রার 6ষ্ঠ দিনেও রেলে ছিল না কোনো ভোগান্তি। রুমি হাসান তালুকদারের ক্যামেরায় মাহতাব মিনহাজের প্রতিবেদন। নাগরিক ব্যস্ততাকে ক্ষণিকের ছুটিতে পাঠিয়ে নেড়ে ছুটছে মানুষ। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঝক্কি ঝামেলা সামলে স্টেশনে এসেও কারো মাঝে নেই ক্লান্তির ছাপ। প্রিয়জনের সাথে দেখা হবে, এটাই স্বস্তি। খুবই মজার। আর আমি গ্রামকে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে আমার গ্রামের প্রতি অন্যরকম একটা ফিলিংস। ফুপিরা, তারপর ফুপির বাচ্চা কাচ্চা সবাই আসছে, আমাদের ওখানে অনেক মজা হবে। বাড়িতে যাওয়ার আনন্দ আর কি, এটা ঈদের আনন্দ আর কি। বাড়িতে যাওয়ার আনন্দের জন্য এখানে বসে আছি আগে থেকে এসে। রাতে নিয়ে চলে যাচ্ছি, খুব মজা। ঈদের দেশে গিয়ে সবার সাথে মাটির টানে গেলাম। ঈদযাত্রার শেষ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। তবে শিডিউল বিপর্যয় না থাকায় ছিল না কোনো বিশৃঙ্খলা। রাত থেকে ঘুমাতে পারতেছিলাম না, কখন ট্রেন মিস করবো কিনা, আবেগ অনুভূতির জন্য, সেজন্য ঘুমানোই হয়নি, তাড়াতাড়ি চলে আসছি। আগামী দিনে এমন শৃঙ্খল পরিবেশের প্রত্যাশা করলেও কিছু বিষয় রয়েছে অভিযোগ। শিডিউল বিপর্যয় নাই, সঠিক সময়ে গাড়ি আসতেছে, এটা খুবই ভালো। আমি আজকে টিকিট কাটছি অনলাইনে, একটা দুই বগিতে পড়ছে, আলাদা আলাদা সিট পড়ছে, সেটা একটা প্রবলেম। তাছাড়া তেমন কোনো সমস্যা দেখছি না। তবে ভিড় নেই সড়ক পথে। পরিবহন শ্রমিকরা বলছেন, রেলযাত্রায় স্বস্তির পাশাপাশি পদ্মা সেতু হওয়ায় গাবতলী বাস স্টেশনে যাত্রী কম। একই চিত্র মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও। পদ্মা সেতু হওয়ার পরে গাবতলী নাই আর। যদি কোনো প্রকার সরকার এই বাইপাস রোডটা করে দেয়, তাহলে হয়তো গাবতলীর লোক আবার যৌবন ফিরে পাবে। পদ্মা সেতু করে দেওয়ার পরেও ওই যে গুলিস্তানের দাম, এইটা মানুষ করে, কিন্তু মনে করেন এইদিকে যাত্রী। ঘরমুখ মানুষের খোঁজ নিতে টার্মিনালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান নির্বিঘ্নেই হচ্ছে ঈদযাত্রা। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে, আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। এর আগে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয় গাবতলী বাস টার্মিনালে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অনেক কি করা হয় জরিমানা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রার 5ম দিনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে ঘরমুখ মানুষের যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে রাতেও মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে এই চাপ সবচেয়ে বেশি। এছাড়া চন্দ্রা মোড় ও আশপাশের এলাকায় যানবাহনের জটলা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দনা চৌরাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন। সাভারের নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কেও গাড়ির চাপ কম। ঈদযাত্রার স্বস্তি থাকলেও কোথাও কোথাও অভিযোগ ছিল বেশি ভাড়া আদায়ের।
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে কাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে পার্শ্ববর্তী ওমান এবং পূবের দেশ ব্রুনাই, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং সবচেয়ে মুসলিম ঘনত্বের দেশ ইন্দোনেশিয়ায় ঈদ হবে আগামী সোমবার। ভারত, পাকিস্তানেও সোমবার পবিত্র ঈদ উল ফিতর পালন করবেন মুসলিম উম্মাহ। এদিকে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটিও বৈঠকে বসবে রবিবার। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে ঈদের চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সন্ধ্যা 6টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদ অনুসন্ধান শুরু হয়। আকাশ পরিষ্কার থাকায় দেখা মেলে ঈদের চাঁদের। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ 29টি রোজা রাখলেন। সৌদির সুপ্রিম কোর্ট বৈঠকের পর রোববার দেশটিতে ঈদ ঘোষণা দিয়েছেন। তবে সৌদির প্রতিবেশী ওমানের মুসল্লিরা 30টি রোজা পূর্ণ করবেন। দেশটিতে আগামী সোমবার ঈদের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রুনাই, ইন্দোনেশিয়ায়ও আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশগুলোতে সোমবার 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। মালয়েশিয়ায়ও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা এসেছে সোমবারে। এর আগে পবিত্র ঈদ উল ফিতরের দিন সোমবার ঘোষণা করে অস্ট্রেলিয়া। এদিকে খলিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে আগামী সোমবার 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। রোববার দেশগুলোতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটিও বৈঠকে বসবে রোববার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। এখনো দেয়া হয়নি টিনজেড গ্রুপের শ্রমিকদের বকেয়া, কাল পদযাত্রা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এখনো দেয়া হয়নি টিনজেড গ্রুপের 3 গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন, ঈদের বোনাস। টানা অবস্থান চালিয়ে যাওয়া শ্রমিকেরা কাল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি টিএনজেড গ্রুপের শ্রমিকদের 2 মাসের বেতন ও বোনাস। 1 মাসের বেতনের মাত্র অর্ধেক দিয়েছে মালিকরা। আমাদেরকে শুধু 8,000 টাকা দিছে। 8,000 আমরা যে জায়গায় নাকি 80,000 90,000 টাকা পাই। আমি পারতাছি না আমার প্রতিবন্ধী ছেলেটাকে আমি খাবার দিতে। এক সপ্তাহ যাবত এই জায়গায় বসে আছি, রাতে রাত নেই, দিনে দিন নাই, স্টোকের মতো বসে আছি। ঢোকাইরাও আমাদের অবস্থা হয়ে গেছে। এখন কি করবো আমরা? ঈদের জন্য নিজ বাড়িতে ফিরে যাওয়ার টাকাও নেই অনেকের কাছে। অবিলম্বে ন্যায্য পাওনা পরিশোধের দাবি তাদের। আমরা কি অপরাধ করেছি গার্মেন্টস শ্রমিক যে আমরা 3 মাস ধরে বেতন পাই না? সরকার কি দেখতে পারে না? সরকার কি এটা চেষ্টা চালাইতে পারে না মালিক পক্ষ থেকে? যদি আমাদের বেতন পরিশোধ না করা হয় তাহলে আমরা আজকে পুরো দেশবাসীকে নিয়ে একটা গণমিছিল করব এবং গণমিছিল শেষে আমি আমার বক্তব্য ক্লিয়ার করব যে আমরা আগামীকাল ঠিক কয়টা বাজে আমরা পদযাত্রা করব প্রধান উপদেষ্টার বাসভবনে। পাওনা টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা। ঈদের বাকি আর মাত্র 1 দিন। এখন পর্যন্ত বাকি রয়েছে বেতন এবং ঈদের বোনাসের। কিন্তু শ্রমিকরা দাবি করছেন হয়তো সরকার এই 1 দিনের মধ্যে দিয়ে দেবে বেতন এবং বোনাস। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ঘটনাস্থলে আছেন সহকর্মী সোহেল সামি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সামি, ওখানকার শ্রমিকদের এখনকার কি অবস্থা? কোনো সমঝোতার উদ্যোগ কি আপনি দেখতে পেয়েছেন? স্নিগ্ধা, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শ্রম ভবনের নিচে শ্রমিকদের সাথে। তো আমি এখানে এসে যেটা জানতে পারলাম, শ্রমিকদের সাথে সন্ধ্যার পরে শ্রম সচিবের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যে তারা এক একজন 54,000 টাকা করে পেলেও আপাতত আজকের মধ্যে তাদেরকে 8,000 টাকা করে, 8 থেকে 9,000 করে টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে ঈদ খরচের জন্য। তো সেক্ষেত্রে শ্রমিকরা সেই টাকার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের প্রত্যেকের বিকাশ নাম্বারে আজকের মধ্যেই ঢুকে যাবে, কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত সেই টাকা তাদের বিকাশে ঢোকেনি। তো এই মুহূর্তে আমি সেই শ্রমিকদের সাথেই রয়েছি। আমি এখন 2-1 শ্রমিকের সাথে কথা বলবো। আমার সাথে আছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএনজেড
গ্রুপের একজন শ্রমিক। আপনাদের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এবং আপনারা কেন এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন? এখানে আমরা এখনো আছি কারণ আমাদের যে টাকাটা দেওয়া হবে, আমাদের মালিক তো অনেক ভালো মানুষ, অনেক ডিসিশন এই পর্যন্ত আমাদেরকে দিছে, তার প্রতি আমাদের কোনো বিশ্বাস বা ভরসা নাই, যার জন্য আমরা যে টাকাটা পামু বা পামু না তার কোনো গ্যারান্টি নাই। তো আমরা এই জন্য এই জায়গায় এখন পর্যন্ত আছি, টাকাটা আমাদের বিকাশে ঢুকে কিনা আমরা দেখব, তারপর এখান থেকে যাব। আর আমাদের 8,000 করে টাকা দিবে বলছে, কিন্তু এখনো কত দিবে বা কত পাবো আমরা নিশ্চিত না। আচ্ছা, আমরা আরেকজন শ্রমিকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি আমাদেরকে একটু ডিটেইলস বলবেন? আচ্ছা, আমি আন্দোলনের সাথে জড়িত আছি, আমি একজন স্টুডেন্ট। তো বেসিক্যালি যেটা হয়েছে আজকে, যে শ্রম সচিব এসেছিলেন এখানে এবং 3 ঘন্টা ওনারা মিটিং করেছেন। এখানে যে গার্মেন্টস টিএনজের যে গার্মেন্টসের যে গ্রুপ ডিরেক্টর শাহিন, ওনাকেও নিয়ে আসা হয়েছিল। পরে তার সাথে এখানে মিটিং হয় 3 ঘন্টা মিটিংয়ের পরে সচিব যখন নিচে আসেন, আসার পরে প্রথম দফায় তারা 2 কোটি টাকার কথা বলেন। তখন শ্রমিকরা না মানলে তখন তারা আবার উপরে যান, এরপর আরও 1 কোটি টাকা বাড়ায় 3 কোটি টাকা এখন দেওয়ার কথা বলেন এবং উনি শ্রমিকদেরকে আশ্বাস দিয়ে যান যে আপাতত 3 কোটি টাকা, যে 17 কোটি টাকা ওনারা পান, সেইটার মধ্যে 3 কোটি টাকা আপাতত দেওয়া হবে। সেই 3 কোটি টাকা আজকে বিকাশে ওনাদের অ্যাকাউন্টে ঢোকার কথা। হ্যাঁ, সেখানে 3 কোটি টাকা যদি হয়, এখানে টিএনজের প্রায় 3200 জন শ্রমিক আছে, তাদের পার পার্সন 9375 টাকা করে তাদের অ্যাকাউন্টে আজকে রাতে আসার কথা, যেটা এখনও আসে নাই। হ্যাঁ, যেটা প্রচার করা হচ্ছে তাদের বেতন দেওয়া হয়েছে, যেই অংশটা সেটা কিন্তু পুরো বেতন না, তাদের বেতনের 10%। তাদের বেতন টোটাল হচ্ছে গিয়ে 3 মাসের বোনাস প্লাস হচ্ছে গিয়ে বেতন সহ 54,000 টাকার উপরে আসে। সেখান থেকে 9375 টাকা ওনারা দিতে রাজি হয়েছেন আজকে, যেটা এখনও আসে নাই। এই জন্য শ্রমিকরা এখনও এখানে বসে আছেন, তারা এখনও কোনো টাকা পান নাই। ধন্যবাদ আপনাকে। স্নিগ্ধা, যেমনটি শুনছিলেন যে এখনো পর্যন্ত তাদের যে দেওয়ার প্রতিশ্রুতি টাকাটা তারা এখনো পায়নি এবং তার জন্য অপেক্ষা করছেন। এবং শ্রমিকেরা জানিয়েছেন যে এই ঘটনা, এই সিদ্ধান্তের পরে তারা তাদের বাকি টাকার জন্য আগামী 7 তারিখে তাদের ফ্যাক্টরির সামনে একটা সমাবেশ করবেন এবং সেই সমাবেশের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেবেন বা কি পদক্ষেপ নিতে যাবেন। এই ছিল রাজধানী শ্রম ভবনের সামনে থেকে স্নিগ্ধা। সামি, আপনাকে ধন্যবাদ। ঈদ সামনে রেখে রাজধানীতে নতুন নোটের বাজারে যেন আগুন লেগেছে। নতুন 10 টাকা বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়, 20 টাকার নোট 28 টাকায়। ব্যাংকে নতুন টাকা না পেয়ে গুলিস্তান মতিঝিলের ফুটপাতের দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ সালামি, আর সালামি দিতে সবাই সংগ্রহ করেন নতুন নোট। বাগিনা আছে, বাগনি আছে, ছোট ভাইরা আছে, তারা আশা করে থাকে নতুন টাকার জন্য, ওদের জন্য নিতে হয়। প্রতিবার ব্যাংক থেকে নতুন নতুন নোট পেলেও এবার পাওয়া যায়নি চাহিদা মতো নতুন নোট, তাই অনেকে এসেছেন মতিঝিল গুলিস্তানে নতুন নোট কিনতে। 2-3টা ব্যাংক এখন আছে, ওনাদের কাছে চাইছি, ওরা নতুন টাকা নাই, একেবারেই নাই বললো। বাংলাদেশ ব্যাংকে থেকে অফ করে দিচ্ছে তারা বলো, কিন্তু কিছু কিছু ব্যাংকে তথ্য পাচ্ছি যারা মানে এনেছে, বাট ওনারা পাবলিককে দিচ্ছে না, ওনারা রাখছে। গুলিস্তানের ফুটপাতে বসায় এসব দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। একটু কষ্ট হচ্ছে রোজা রেখে, বাট তারপরে একটা মজা লাগতেছে যে ঈদের জন্য একটা নতুন টাকা কিনতে আসছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার নতুন নোটের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। কম ছিল, এবার একটু মনে হচ্ছে যে অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। এবারকার ব্যাংকে মাল ছাড়া হয়নি, সেজন্য আমরা বান্ডিল পাই না জন্য, সেজন্য এই অবস্থা। তাদের অভিযোগ, ঈদের আগেই কারসাজি করে নতুন নোটের সরবরাহ কমিয়ে দেয়া হয়। এই টাকা ব্যাংকের অফিসাররা ব্যাগ বইরা আইসা আমাদের কাছে পার্সোনাল বিক্রি করে, আমরা কিনা রাখি, আপনাদের মতন গ্রাহকরা কিনেন দেখা, তার জন্য আমি কিনা রাখি, আপনাদের কাছে বিক্রি করে তার বিনিময়ে আমি কিছু টাকা পাই, ওইটাতে আমাদের বাল বাচ্চা চলে। ঈদে বাড়তি আনন্দ নিয়ে আসে নতুন টাকার ঈদ সালামি, তবে এবার নতুন টাকার দাম অনেক বেশি, যার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, তাই এর চাহিদাটা তুঙ্গে। সেই সুযোগে বিক্রি করা হচ্ছে 10 টাকার প্রতি হাজার 1600 থেকে 1800 টাকা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় বছরে 1,90,000 কোটি টাকার জাকাত আদায় সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের গবেষণা বলছে বছরে প্রায় 1 লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব। নিয়ম মেনে জাকাত আদায় করা হলে 10 বছরের মধ্যে দেশে ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বলছে বাংলাদেশে বর্তমানে 4,17,00,000 মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে, যার মধ্যে 1,87,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে, আর ক্ষুধা নিয়ে ঘুমায় 13% মানুষ। অথচ দেশে উচ্চবিত্তের সংখ্যা মোট জনসংখ্যার 7%, আর উচ্চ মধ্য আয়ের জীবনযাপন করছে 15%। সরকারিভাবে জাকাত সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন। গত বছর মাত্র 11 কোটি টাকা আদায় হয়েছে। এবারের টার্গেট 25 কোটি টাকা, যা বিশাল সংখ্যক মানুষের জন্য একেবারেই নগণ্য। সারা বাংলাদেশে যদি এইভাবে আমরা করতে পারতাম আদায়, যারা দেওয়ার সামর্থ্য রাখছে তাদের থেকে আদায় করতে বলতে তাহলে হাজার হাজার কোটি টাকা আদায়। তবে বাংলাদেশে জাকাত আদায়ের সম্ভাবনা ব্যাপক বলছেন বিশেষজ্ঞরা। 2023-24 অর্থ বছরে এ নিয়ে গবেষণা করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ইমরানুল হক। তাতে উঠে আসে বছরে 190,000 কোটি টাকারও বেশি জাকাত আদায় সম্ভব। 2023-24 অর্থ বছরের জিডিপির কনটেক্সটে যদি চিন্তা করি তাহলে আসে হলো 190,000 কোটি টাকার উপরে। এদিকে জাকাত বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গত বছর 500 কোটি টাকা জাকাত আদায় করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে জাকাত আদায় করা সম্ভব হলে দেশে ভিক্ষুক থাকবে না। আমরা জাকাত কালেকশন, আমাদের যেটা সরকারি জাকাত কালেকশনের চাইতে বেশি বলা যেতে পারে। অন্যদের প্রতি যে দায়িত্ব, সেখানেই অ্যাকচুয়ালি জাকাতের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। সংস্থাটি বলছে বাংলাদেশে বর্তমানে 1 লাখ কোটি টাকার জাকাত আদায়ের সম্ভাবনা রয়েছে। এই টাকা যদি আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় করি, তাহলে সরকারকে এই টাকার জন্য অন্য কোনো চিন্তা করতে হয় না, এবং দেশের মানুষেরও দরিদ্র বিমোচনের জন্য অন্য কোনো চিন্তা না করে এই জাকাতের টাকা দিয়েই এই উন্নতিটা সম্ভব। ইসলামের বিধান মতে কোনো মুসলমানের যদি বছর শেষে কমপক্ষে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে তার জাকাত দেয়া ফরজ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে নিহতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। ভোটাধিকার বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির। চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উন্মোচন হল দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দ্বার। সৌদি আরবে কাল ঈদ, ভারত পাকিস্তানে সোমবার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।